কলেজে পড়ার সময় মনীষার সঙ্গে অয়নের আলাপ হয়। আর 1 বছরের চেনা জানাতেই অয়ন মনীষাকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে যায়। আর মনীষা ছোটবেলা থেকে পুকুর কিংবা দিঘিতে স্নান করতে ভালোবাসতো, তাই সে সুযোগ পেলেই চলে যেত গঙ্গায় স্নান করার জন্য। কিন্তু মনীষার বাড়ি থেকে পুকুর কিংবা নদী অনেক দূরে হওয়ায় সে সবসময় সেখানে স্নান করতে যেতে পারত না। তাই শ্বশুর বাড়িতে এসে মনীষা সুইমিং পুল দেখে আনন্দে আত্মহারা হয়ে ওঠে। পরের দিন সকালবেলা মনীষা রান্নাঘরে গিয়ে সবার জন্য ব্রেকফাস্ট বানাতে শুরু করে। লুচি, আলুর দম, ঘুগনি এবং ক্ষীর রান্না করে সে সবাইকে পরিবেশন করে। আর যা দেখে মনীষার শাশুড়ি মা রুম্পা দেবী খুবই সন্তুষ্ট হয়। বৌমা, তোমার নতুন বিয়ে হয়েছে, তোমার উপর আমি হঠাৎ করেই কাজের বোঝা চাপাতে চাই না। তাছাড়া আমাদের 4 জনের সংসারে কাজও বেশি হয় না। সামনের মাসে তোমার ননদ শ্রেয়ার বিয়ে, সংসারের কাজকর্ম সমস্ত কিছু এখন শ্রেয়াই করে। আমি তো কোমরে ব্যথায় ভুগি, তাই রান্নাঘরে সেরকম যেতে পারি না। তবে আমাদের বাড়িতে তোমার কিছু অভাব হবে না। আপনি চিন্তা করবেন না মা, এখন আমি চলে এসেছি। এখন আমি রান্না বান্না কাজকর্ম সমস্ত কিছু সামলে নেব। আচ্ছা মা, আমি ভাবছিলাম যে আপনাদের বাড়িতে যখন সুইমিং পুল আছে, তাহলে আমি বাথরুমে স্নান না করে যদি সুইমিং পুলে স্নান করতে চাই, কারণ আমার সাঁতার কাটতে খুব ভালো লাগে। আমি সুইমিং পুলে স্নান করতে পারবো তো মা? হ্যাঁ, নিশ্চয়ই পারবে। তুমি আমার একমাত্র ছেলের বউ, তোমার যখন ইচ্ছা হবে তুমি সেখানে স্নান করবে। তবে রান্না বান্না ছাড়াও তোমার কিন্তু একটা বিশেষ কাজ আছে, শুনে নাও। তোমাকে সেটা অবশ্যই করতে হবে। আমি কিন্তু কোমরে ব্যথায় বিছানা ছেড়ে উঠতে পারি না, তাই প্রত্যেকদিন দুপুরবেলা খাওয়ার 1/2 ঘন্টা পর তোমাকে কিন্তু আমার কোমরে ব্যথার তেল মালিশ করে দিতে হবে। তুমি পারবে তো? এই আপনার সেই বিশেষ কাজ? হ্যাঁ, নিশ্চয়ই পারবো। আমি খুব ভালো মালিশ করতে পারি। বাপের বাড়িতেও আমি বাবা মা সবাইকে তেল মালিশ করে দিতাম। এভাবেই দেখতে দেখতে দুপুর হয়ে আসে। আর দুপুরবেলা মনীষা রান্না বান্না করার জন্য সবজি কাটতে শুরু করে। আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই সমস্ত তরকারি মাছ রান্না হয়ে গেলে মনীষা ওভেনে ভাত চাপিয়ে দেয়। তবে ভাত চাপানোর পর মনীষা মনে মনে ভাবে, সব তরকারি রান্নাবান্না শেষ হয়ে গেছে, এখন শুধু ভাতটাই বাকি। কিন্তু ভাত হতে তো মোটামুটি 1/2 ঘন্টা সময় লাগবেই। আমি এতক্ষণ শুধু শুধু বসে কি করব? তার থেকে বরং আমি সুইমিং পুলে গিয়ে একটু সাঁতার কেটে আসি। এমনিতেও খুব গরম লাগছে। প্রায় 2-1 ঘন্টা ধরে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করার ফলে মনীষার প্রচন্ড পরিমাণে গরম লাগে। তাই সে সুইমিং পুলে ঠান্ডা জল পেয়ে সাঁতার কাটতে শুরু করে দেয়। আর এভাবেই দেখতে দেখতে অনেকক্ষণ কেটে যায়। এমন সময় হঠাৎই মনীষার খেয়াল হয় ভাত চাপিয়ে আসার কথা। তাই সে তখনই রান্নাঘরে গিয়ে দেখে যে সব ভাত ফুটে গলে একেবারে পাক হয়ে গেছে। আমার তো সাঁতার কাটতে কাটতে খেয়ালই নেই কখন ভাতটা গলে গেছে। এবার কি বলবো সবাইকে? এখন আর নতুন করে ভাত রান্না করারও সময় নেই। মনে হচ্ছে আজকেই গলে যাওয়া ভাত সবাইকে খেতে দিতে হবে। এই বলে মনীষা দুপুরবেলা ভয়ে ভয়ে সেই গলে যাওয়া ভাত সবাইকে পরিবেশন করে। তবে অয়ন এবং শ্রেয়া কিছু না বললেও রুম্পা দেবী সেই গলা ভাত দেখে রেগে যায়। ভাত এত গলে গেল কি করে বৌমা? এত গলা ভাত কাউকে খেতে দেয় নাকি? এটা ভাত হয়েছে নাকি ক্ষীর রান্না হয়েছে? ভাত রান্না করতে গিয়ে কি করছিলে তুমি? মনীষা এমন সময় ভয়ের চোটে সত্যি কথা বলতে পারে না যে সুইমিং পুলে স্নান করতে গিয়ে সে ভাতটা এরকম নষ্ট করে ফেলেছে। আসলে মা, ভাতটা চাপানোর কিছুক্ষণ পরেই আমার ভীষণ পটি পেয়েছিল, তাই আমি বাথরুমে গিয়েছিলাম। আর এসে দেখি যে ভাত এরকম গলে গেছে। আসলে আমি বুঝতে পারিনি যে ভাতটা এত তাড়াতাড়ি গলে যাবে। সে ঠিক আছে, মাঝে মধ্যে ভুল হয়ে যেতেই পারে। তবে এরপর থেকে ভাত বসিয়ে বাথরুমে গেলে গ্যাসটা বন্ধ করে রাখবে, যাতে ভাত গলে না যায়। আমি গলা ভাত একদম খেতে ভালোবাসি না। এভাবে দুপুরে সবার খাওয়া দাওয়া মিটে গেলে মনীষা আবার সুইমিং পুলে স্নান করতে চলে যায়। কিন্তু সে শাশুড়ি মায়ের কোমরে তেল মালিশ করার কথাটা ভোলে না। 15 মিনিট সুইমিং পুলে সাঁতার কাটার পরেই মনীষা সোজা তার শাশুড়ি মায়ের ঘরে যায় আর শাশুড়ির কোমরে তেল মালিশ করতে শুরু করে। তোমার হাত এত ঠান্ডা কেন বৌমা? শরীর ঠিক আছে তো? এখানে এসে শরীর খারাপ হলে নিঃসন্দেহে বলতে পারো তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় এসেছো, তাই শরীর খারাপ হওয়াটা স্বাভাবিক। না না মা, আসলে আমার খুব গরম লাগছিল, তাই দুপুরে খাওয়া দাওয়া করার পর আমি একটু কিছুক্ষণ সুইমিং পুলে সাঁতার কেটে এলাম। রুম্পা দেবী এরপর আর কোনো কথা বলতে পারে না, কারণ মনীষা এত সুন্দর করে তেল মালিশ করে দেয় যে রুম্পা দেবী কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে। আর এমন সময় শাশুড়ি মা ঘুমিয়ে পড়েছে দেখে মনীষা আবার সুইমিং পুলে সাঁতার কাটতে চলে যায়।
উফ, আমি যে কি খুশি হয়েছি এখানে বিয়ে করে। আমি জীবনে কখনো ভাবতে পারিনি যে আমার শ্বশুর বাড়িতে এরকম একটা সুইমিং পুল থাকবে। আমি কখনো আমার শ্বশুর বাড়ি ছেড়ে কোথাও যাওয়ার কথা ভাবতে পারবো না। আমার কত দিনের স্বপ্ন ছিল বাড়িতে যদি একটা সুইমিং পুল কিংবা পুকুর থাকতো তাহলে কি ভালোটাই না হতো। আর বিয়ের পর শ্বশুর বাড়িতে এসে আমি সত্যি সত্যি সুইমিং পুল পেয়ে গেলাম। এভাবেই মনীষা সন্ধ্যা পর্যন্ত সুইমিং পুলে সাঁতার কেটে সবার জন্য চা করতে চলে যায়। আর মনীষার হাতে চা খাওয়ার পর রুম্পা দেবী বলে, বেশ ভালো চা করেছো বৌমা। আর দুপুরে তেল মালিশটা এত ভালো হয়েছিল, আমার তো সঙ্গে সঙ্গে ঘুম পেয়ে গেছে। এই চা খেয়ে আবার ঘুমাতে যাব। তুমি রোজ আমাকে তেল মালিশ করে দেবে কেমন? শাশুড়ি মায়ের কাছে নিজের প্রশংসা শুনে মনীষা খুবই খুশি হয়। এভাবেই মাঝে মধ্যে সুইমিং পুলে স্নান এবং সংসারের কাজকর্ম করে মনীষার দিন কাটতে থাকে। আর একদিন শ্রেয়া মনীষার কাছে গিয়ে বলে, বৌদি তুমি তো সারাদিন বাড়িতেই থাকো, আমার না কাল পরশুর মধ্যে পাসপোর্ট আসবে পোস্ট অফিস থেকে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ডকুমেন্ট। তুমি অবশ্যই পোস্টম্যানের কাছে সাইন করে তারপর পাসপোর্টটা নিয়ে নেবে। দেখো ভুলে যেও না আবার। আমার কিন্তু আর 15 দিন বাদে বিয়ে। পাসপোর্ট ছাড়া আমি বিয়ে করতে যেতে পারবো না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি নিশ্চিন্তে থাকো, আমি সাইন করে পাসপোর্টটা নিয়ে নেব। এই শুনে শ্রেয়া তখনই কলেজে চলে যায়। আর সেদিন দুপুরবেলা রুম্পা দেবীকে মালিশ করে দেওয়ার পর মনীষা নিয়ম মতো সুইমিং পুলে স্নান করতে চলে যায়। কিন্তু দুপুরবেলা তার খাওয়া দাওয়ার পরিমাণ বেশি হয়ে যাওয়ায় সে সুইমিং পুলের ঠান্ডা জলের মধ্যে ঘুমিয়ে পড়ে। ফলে পোস্টম্যান এসে ডাকাডাকি করলেও মনীষা কিংবা তার শাশুড়ি মা কেউ শুনতে পায় না। আর সেদিন যখন শ্রেয়া বাড়ি ফিরে আসে তখন, বৌদি পাসপোর্টটা নিয়েছো? আজকেই তো ওটা আসার কথা ছিল। কোথায়? পাসপোর্টটা নিয়ে এসো দেখি। কতদিন ধরে পাসপোর্টটা হাতে পাওয়ার জন্য বসে আছি। ও হ্যাঁ, তুমি পাসপোর্ট নেওয়ার কথা বলেছিলে তাই না? কিন্তু আজকে তো কেউ আসেনি পাসপোর্ট দিতে। আমি সারা দুপুর অপেক্ষা করলাম, কাউকে তো দেখলাম না। মনীষার কথা শুনে শ্রেয়া পাসপোর্ট কোথায় আছে অনলাইনে সেই স্ট্যাটাস চেক করতে শুরু করে। একি, এটা তো ডোর স্টেপ রিজেক্ট হয়েছে। মানে পোস্টম্যান বাড়িতে এসেছিল কিন্তু কাউকে খুঁজে পায়নি, তাই পাসপোর্টটা ডেলিভার করতে পারেনি। বৌদি তোমাকে তো আমি বলেছিলাম পাসপোর্টটা নিয়ে নিতে, তাহলে তুমি নাওনি কেন? কোথায় ছিলে তুমি? মনীষার এমন সময় সুইমিং পুলে ঘুমিয়ে পড়ার কথা মনে পড়ে, কিন্তু সে সবার সামনে কিছুতেই বিষয়টা স্বীকার করতে চায় না। আসলে আমার আজকে দুপুরবেলা ভীষণ মাথা যন্ত্রণা করছিল, তাই হয়তো আমি ভুলে গিয়েছিলাম। কখন পোস্টম্যান এসেছিল ঠিক খেয়াল করতে পারিনি। এমন কথা শুনে শ্রেয়া খুবই বিরক্ত হয়ে ওঠে। সারাদিন কাজ করার ফাঁকে ফাঁকে এতবার সুইমিং পুলে গিয়ে সাঁতার কাটার কথা মনে থাকে, অথচ আমার একটা দরকারি কাজ করার কথা তোমার মনে থাকে না। তোমার কোনো ধারণা আছে আমার পাসপোর্টটা পেতে এখন কত লেট হবে? আর 15 দিন বাদেই তো আমার বিয়ে। আমি তো সমস্ত কাজকর্ম করে দিয়ে তারপরে সুইমিং পুলে সাঁতার কাটতে যাই। তোমার এই কাজটা না হয় আমি ভুলে গেছি, কিন্তু বাদবাকি কাজগুলো তো আমি কিছুই ভুলি না বলো। তোমাকে এই কাজটা করতে দেওয়াই আমার ভুল হয়েছে। তার থেকে বরং নিজে বাড়ি থেকে কাজটা সেরে বেরোলে ভালো হতো, তাহলে আমার পাসপোর্টটা এতক্ষণে আমার হাতে থাকতো। এই বলে শ্রেয়া রাগ করে ঘরে চলে যায়। আর সেদিন মনীষা সবার সামনে শ্রেয়াকে জবাব দিলেও মনে মনে তার ভীষণই খারাপ লাগে। দেখতে দেখতে এভাবেই কিছুদিন অতিবাহিত হয়। আর মনীষা যেহেতু প্রত্যেক দিন অনেকক্ষণ ধরে সুইমিং পুলে সাঁতার কাটে, তাই এখন গরমের মধ্যে তার সর্দি কাশি লেগেই থাকে। কিন্তু মনীষা কিছুতেই ব্যাপারটাতে গুরুত্ব দেয় না। সে প্রত্যেক দিনই সুইমিং পুলে বেশি বেশি করে স্নান করতে থাকে। এভাবেই আরো কিছুদিন কাটে। আর একদিন দুপুরে খাওয়া দাওয়ার পর রুম্পা দেবীর কোমরে তেল মালিশ না করেই মনীষা সুইমিং পুলে স্নান করতে চলে যায়। ফলে রুম্পা দেবী একা একা খাট থেকে নিচে নামতে গিয়ে হঠাৎ করে পড়ে যায়। ওরে বাবারে, কি জোরে লাগলো! কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো, আমার কোমরের হাড়টা মনে হয় একেবারে ভেঙেই গেল। এমন সময় রুম্পা দেবীর চিৎকার শুনে মনীষা তাড়াতাড়ি সুইমিং পুল থেকে উঠে বাড়ির মধ্যে আসে। তবে সৌভাগ্যবশত রুম্পা দেবীর সেরকম ভাবে চোট লাগে না। আর যা দেখে মনীষা চিন্তামুক্ত হয়। এমন সময় শাশুড়ি মায়ের কাছ থেকে যাতে বকা শুনতে না হয়, তাই তখনই মনীষা শাশুড়ি মায়ের কোমরে তেল মালিশ করতে শুরু করে দেয়। আর মালিশের আরাম পাওয়া মাত্রই কিছুক্ষণের মধ্যেই রুম্পা দেবী ঘুমিয়ে পড়ে। আজকে আমি মায়ের কোমরে তেল মালিশ করার কথা ভুলেই গেছি। সুইমিং পুলে নামলে আমি কেন যে সবকিছু ভুলে যাই কি জানি। ভাগ্যিস এখন কেউ বাড়িতে নেই, তা না হলে আমি সবার কাছে ঝাড় খেতাম। এই বলে মনীষা আবার সুইমিং পুলে চলে যায়। আর সেদিন রাত্রিবেলা মনীষা সবাইকে ডাল ভাত রান্না করে পরিবেশন করে, যা দেখে রুম্পা দেবী বলে,
সবজি কোথায় বৌমা? আজকে সবজি রান্না করলে না? তুমি তো জানো শুধু ডাল ভাত আমি খেতে পারি না। ঘরে সবজি নেই মা, আমি আপনার ছেলেকে সবজি আনার কথা বলে দিয়েছি। ও কালকে সকালে অফিস করে আসার সময় সবজি নিয়ে আসবে। এই শুনে রুম্পা দেবী চুপচাপ ডাল দিয়ে ভাত মেখে খেতে শুরু করে, কিন্তু তখনই হঠাৎ করে ডালের বাটির উপর তার চোখ পড়ে। এ কি বৌমা, ডালের বাটির মধ্যে এরকম সাদা সাদা কি ভাসছে? তুমি কি ফ্যানের বাটিতে আমাকে ডাল খেতে দিয়েছো? এই বলে রুম্পা দেবী হাত দিয়ে তুলে দেখে ডালের মধ্যে কিছু একটা ছালের মতো ভেসে আছে। আর ঠিক তখনই সে খেয়াল করে মনীষার হাতে এবং পায়ের আঙুলের মাঝেও ওরকম সাদা সাদা ছাল উঠছে। বৌমা, তোমার তো হাজা হয়েছে। এই হাজা হাতে তুমি রান্না করছো? ছি 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 ছি, এখনই ফেলে দিয়ে এসো সমস্ত খাবার। তোমার বাবা মা তোমাকে কিচ্ছু শিক্ষা দেয়নি? কাউকে খাবার পরিবেশন করলে পরিষ্কারভাবে পরিবেশন করতে হয় তুমি জানো না? আমি আজকেই অয়নকে বলবো তোমাকে বাপের বাড়িতে রেখে আসতে। এতদিন তুমি এই নোংরা ভাবে আমাদেরকে খাবার খাইয়েছো। ছি। দিনে 100 বার যদি সুইমিং পুলে সাঁতার কাটে তাহলে এরকম হাজা তো হবেই মা। বৌদিকে তো আমি প্রায় দেখি কাজের ফাঁকে সুইমিং পুলে স্নান করতে। দেখো, এই হাজা মেশানো খাবার দাবার দাদাকে আবার দিও না। দাদা কিন্তু এসব হাজা টাজা একদম পছন্দ করতে পারে না। এমন কথা শুনে মনীষা খুবই ঘাবড়ে যায়, আর সে খুব ভালো করে হাত পায়ের দিকে তাকিয়ে দেখে তার হাত পা সম্পূর্ণ সাদা হাজাই ভর্তি হয়ে গেছে। আসলে সংসারের কাজ করতে করতে আমি খেয়ালই করিনি কখন আমার হাতে পায়ে এত হাজা হয়েছে। আমি আমার সমস্ত হাজা সারিয়ে নেব। দয়া করে আপনারা কেউ অয়নকে এই কথা বলবেন না। সেদিনের পর থেকে মনীষার কিছুতেই সুইমিং পুলে নেমে স্নান করতে চায় না। 2-1 দিনের মধ্যেই তার হাত পায়ের হাজা ঠিক হয়ে যায়। আর এখন মনীষা খুব মন দিয়ে সংসার করে এবং পরিবারের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে। আজ সুপর্ণার শ্বশুর বাড়িতে নতুন গ্যাস ওভেন লাগানো হয়েছে। এতে সুপর্ণা প্রচন্ড খুশি হলেও তার শ্বশুর বাড়ির কেউই তার এই সিদ্ধান্তে একদমই খুশি নয়। এবার থেকে আমার আর রান্না করতে কোনো অসুবিধা হবে না। আপনারা এবার সবাই নিশ্চিন্তে থাকুন। আমি প্রত্যেকদিন আপনাদেরকে রান্না করে দেব। আমার স্বাদের গ্যাস ওভেন চলে এসেছে। স্বাদের তো হবেই, নতুন প্রেমিকের দেওয়া উপহার বলে কথা। এত সুন্দর জিনিসটা অপছন্দ হবে কি করে? তোমার ওই পাপের জিনিসে আমরা হাত লাগাবো না। তুমি আমার বাড়ি থেকে আমার ছেলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে, এটা আমি মা হয়ে মেনে নেব কি করে? সুপর্ণার অনেক কিছুই বলতে ইচ্ছা করে, কিন্তু তার কিছু দায়বদ্ধতা ছিল, তাই সে বাধ্য হয়ে চুপ করে থাকে। দেখেছো মা, আমি বলেছিলাম না এটা বৌদির বয়ফ্রেন্ড একে গিফট করেছে। তুমি যেই সত্যি কথাটা বললে এর মুখ কেমন বন্ধ হয়ে গেল দেখো। আমার দাদাটা বেছে বেছে এমন একটা মেয়েকে বিয়ে করবে আমি ভাবতেই পারছি না। তোমরা যেটা ভাবছো সেটা নয়, আমি এখনো অনির্বাণকেই ভালোবাসি। এটা আমাকে কেউ দেয়নি। কি সব আজগুবি কথাবার্তা বলছো তোমরা? কেউ দেয়নি? তাহলে এতগুলো টাকা তোমার কাছে এলো কোথা থেকে? তুমি তোমার বাপের বাড়ির কাছে যে চাইবে না এটা আমরা ভালো করেই জানি। তাহলে বলো, কে দিল তোমাকে এত টাকা? সুপর্ণা এবারও কোনো উত্তর দিতে পারে না। তার শ্বশুর বাড়িতে প্রথমবার গ্যাস ওভেন এনে সুপর্ণা ভেবেছিল সে সবাইকে অনেক খুশি করতে পারবে, কিন্তু তার ভাবনা একেবারে উল্টো প্রমাণিত হয়। তার শাশুড়ি মা এবং ননদ অনির্বাণকেও সুপর্ণার নামে নানান রকমের খারাপ খারাপ কথা বলতে থাকে। কোনো কিছু যাচাই না করে অনির্বাণও তার মা বোনের কথাই বিশ্বাস করতে থাকে। এমনই একদিন সুপর্ণা সবার জন্য খাবার রান্না করছে। এমন সময়, আজ আমি গ্যাস ওভেনে রান্না করে নিজের হাতে আপনাদের জন্য আপনাদের সবার পছন্দের খাবার বানিয়েছি। আপনারা সবাই খেতে বসুন, আমি সবাইকে খাবার পরিবেশন করে দিচ্ছি। মা, তুমি কিছু রান্না করোনি? তোমাকে যে কতবার বললাম আমার জন্য একটুখানি ডাল আলু সিদ্ধ বানিয়ে দাও। আমার কথা তুমি শোনো না কেন বলো তো? ডাল আলু সিদ্ধ কেন খাবে? আমি তোমার জন্য তোমার পছন্দের বিরিয়ানি বানিয়েছি, আর তুমি বলছো তুমি ডাল আলু সিদ্ধ খাবে? কত কষ্ট করে ইউটিউবে ভিডিও দেখে দেখে আমি খাবারটা বানিয়েছি জানো। ওই পাপের জিনিসে তৈরি রান্না আর যেই খাক আমি খাবো না। ছোটবেলা থেকে আমি আমার মায়ের উনুনে রান্না করা খাবার খেয়ে অভ্যস্ত। এই আধুনিক যন্ত্রপাতিতে তৈরি খাবার খেয়ে আমার মন ভরবে না। পাপের জিনিস কেন বলছো? তোমরা সবাই মিলে অকারণে আমাকে ভুল ভাবছো কেন? আমি তোমাদের জন্য যতই ভালো কিছু করি সবেতেই তোমাদের কেন অসুবিধা হচ্ছে? তার কারণ তুমি আমাকে ঠকিয়েছো। আমি তোমাকে সময় মতো তোমার দরকারি জিনিস এনে দিতে পারিনি বলে তুমি আমার সাথে এইভাবে বিশ্বাসঘাতকতা করলে। তুমিও আমাকে ভুল ভাবছো। তুমি যেটা ভাবছো সেটা নয় অনির্বাণ, আমাকে একবার বিশ্বাস করো। তাহলে বলো, তুমি এই গ্যাস ওভেন আনার টাকা কোথায় পেলে? তুমি তোমার বাবা মায়ের কাছে যাওনি সেটা আমরা সবাই জানি, আর আমিও তো তোমাকে টাকা দিইনি।
আমার ঘরে এত টাকা রাখাও ছিল না যেটা দিয়ে তুমি এই জিনিসপত্রগুলো কিনতেও পারবে বলে। তাহলে কিভাবে কিনেছো? সুপর্ণা কোনো উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। সুপর্ণা বিয়ে করে তার শ্বশুর বাড়িতে এসেছে মাত্র কয়েক মাস আগে, আর এরই মধ্যে তার শাশুড়ি মায়ের সঙ্গে তার প্রায় আদায় কাজকলাই অবস্থা। সুপর্ণা ছোটবেলা থেকে কখনো রান্নার কোনো কাজবাজি করেনি, আর যখন যেটুকু করেছে সেটুকু করেছে তাদের বাড়ির গ্যাস ওভেনেই। হঠাৎ করে শ্বশুর বাড়িতে এসে এমন পরিস্থিতিতে পড়তে হবে সুপর্ণা নিজেও ভাবতে পারেনি। প্রত্যেকদিন তোমার এই বাহানা দিয়ে যে বিশ্রাম নেওয়ার ব্যাপারটা, এটা আমার একদমই ভালো লাগছে না। তুমি কিন্তু রান্না করবেই। আমি কোনোভাবেই আজকে আর তোমাকে রান্নায় সাহায্য করব না। আমি তো এভাবে উনুনে রান্না করতে পারি না মা। রান্না করতে গিয়ে উনুনের ধোয়াতে আমার খুব কষ্ট হয়। সবসময় ভয় করে, মনে হয় উনুন উল্টে পড়ে আমার জামা কাপড়ে আগুন লেগে যাবে। আমরা এতদিন রান্না করিনি, আর তোমার যখন আমাদের সাথে মানিয়ে নিতে এতই অসুবিধা, তাহলে বেছে বেছে আমার ছেলেটাকেই বিয়ে করতে গেলে কেন? আমরা কি জোর করে তোমাকে ওর সঙ্গে বিয়ে দিয়েছি? আপনি সবসময় আমার সাথে এমন ভাবে কথা বলেন কেন? আমি তো অনির্বাণকে ভালোবেসে বিয়ে করেছি। আমি তো সবকিছু মানিয়ে নেব বলেই এখানে এসেছি। তবে রান্নাটা এখন আমি করতে পারবো না। আগেই বাড়িতে গ্যাস ওভেন আসুক, তারপর আমি রান্না করব। শোনো বৌমা, আমরা গরিব, আমরা সবাই এখানে খেটে খাই। আমাদের সাথে থাকতে হলে তোমাকেও খেটে খেতে হবে। পায়ের উপর পা তুলে বসে মুখের সামনে খাবার পেয়ে যাওয়াটা আমাদের বাড়িতে চলে না। কিন্তু মা, আমি তো... মাধবী দেবী সুপর্ণার কোনো কথাই শোনে না। সে সমস্ত শাকসবজি কেটে সুপর্ণার কাছে দিয়ে চলে যায়। সুপর্ণার উনুন জ্বালাতেই ভয় লাগে। সে ভয়ে ভয়ে রান্না করা শুরু করে ঠিকই, কিন্তু কিছুতেই সমস্ত রান্না করে উঠতে পারে না। অর্ধেক খাবার বানিয়ে সে নিজের ঘরে চলে যায়। সেখানে আগে থেকে অনির্বাণ বসেছিল। সুপর্ণার চোখ মুখ দেখে অনির্বাণ বুঝতে পারে কিছু একটা সমস্যা হয়েছে। কি হলোটা কি? চোখ মুখ এরকম করে ঘরে চলে এলে কেন? তুমি না আজকে রান্না করছিলে, হঠাৎ কি হলো? আমি আর রান্না করতে পারবো না। আমার তো রান্না করারই অভ্যাস নেই। উনুনে হাঁড়ি বসালে উনুন নড়ে, হাঁড়ি তুলতে গেলেও নড়ে। এভাবে রান্না করে যাই বলো? তুমি আমাকে একটা গ্যাস ওভেন এনে দাও না। তুমি কিন্তু বিয়ের আগে বলেছিলে সম্পূর্ণা তুমি সব রকম ভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে, আর এত তাড়াতাড়ি তুমি ভেঙে পড়ছো। আমার কাছে এখন একটা গ্যাস ওভেন কেনার মতো টাকা আছে বলে তোমার মনে হয়? বড় লোকের মেয়ে পটাবে বলে বড় বড় রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়ানোর টাকা তো তোমার কাছে ছিল। আগে যখন যা চেয়েছি সেটাই এনে দেওয়ার টাকা তো তোমার কাছে ছিল। এখন যেই তোমার বিয়ে করার স্ত্রী হয়ে গেছি, আর আমার জন্য কোথাও যাওয়ার উপায় নেই, তাই আমার এত দরকারি জিনিসটাও তুমি এনে দিতে পারবে না? হ্যাঁ তাই, যাও তো এখন আমাকে একটু খেলা দেখতে দাও। তোমার জন্য অনেকটা ম্যাচ এমনিতেই মিস হয়ে গেল। অনির্বাণের কথা শুনে সুপর্ণার রাগে গজগজ করতে করতে সেখান থেকে বেরিয়ে যায়। সে রান্নাঘরে গিয়ে দেখে তখনও তার ফেলে রাখা রান্না সেভাবেই পড়ে আছে। কেউ সেই রান্নায় একটুও হাত লাগায়নি। এই দেখে সুপর্ণা আরো রেগে যায়। সে রেগে মেগে খুব তাড়াহুড়ো করে রান্না করতে থাকে। বেশি জোরে জোরে খুন্তি চালানোর ফলে উনুনের উপর থাকা কড়াই নড়তে নড়তে আচমকাই সুপর্ণার গায়ে পড়ে যায়। সুপর্ণা ব্যথায় চিৎকার করে ওঠে। তখন সুপর্ণার স্বামী, শাশুড়ি মা এবং ননদ সবাই সেখানে ছুটে আসে। তারা সুপর্ণাকে হাসপাতালে নিয়ে যায়। সুপর্ণার চিকিৎসা হয়ে গেলে তাকে নিয়ে বাড়ি ফিরে আসা হয়। এই সমস্ত কিছু আমার জন্যই হয়েছে। আমার জন্য শুধু শুধু হাসপাতালের পেছনে এতগুলো টাকা খরচ হয়ে গেল। আমি যদি তোমাকে রান্না করতে না বলতাম তাহলে এমন কিছু ঘটতো না, আর তোমার চিকিৎসার জন্য এতগুলো টাকাও বের হয়ে যেত না। আপনারা শুধু গরিব নন, আপনারা বড্ড কিপটে। একটা মানুষের এত বড় ক্ষতি হয়ে গেল, আপনারা নিজেদের টাকার কথাই চিন্তা করে যাচ্ছেন। আমার কথা আপনাদের আর কাউকেই ভাবতে হবে না। আমি এবার নিজেরটা নিজেই ভেবে নেব। কি ভাববে তুমি? ভুলেও কিন্তু আমাকে আলাদা হওয়ার কথা বলবে না। আমি আমার মা বোনকে নিয়েই থাকতে চাই। দরকার হলে তুমি তোমার বাপের বাড়ি চলে যেতে পারো। তুমি এতটা অমানবিক তো ছিলে না অনির্বাণ। তুমি এভাবে পাল্টে যাবে যদি আমি আগে জানতাম, তাহলে কখনোই তোমাকে বিয়ে করতাম না। আমার বাবা আমাকে অনেকবার বারণ করেছিল। সুপর্ণা এই বলে খুবই কাঁদতে থাকে। কিছুক্ষণ পরে সবাই ঘর থেকে বেরিয়ে গেলে সুপর্ণা একা একাই চিন্তা করতে থাকে এবার সে কি করবে। এরা কেউ আমার ভালোর কথা ভাববে না। আমার ভালোটা আমাকেই ভাবতে হবে। আমি বাবা মায়ের থেকেও টাকা চাইতে পারবো না। আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। এইসব নানান রকমের কথা ভাবতে ভাবতে সুপর্ণা ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে হোক কিংবা ঘুম থেকে উঠে হোক, তার মাথা থেকে তার শ্বশুর বাড়িতে নতুন গ্যাস ওভেন আনার চিন্তা কিছুতেই যায় না। এভাবে বেশ কয়েকদিন কাটে। সুপর্ণা একটু সুস্থ হয়ে উঠলেই সে প্রায় দিনই কয়েক ঘন্টার জন্য বাড়ি থেকে বেরিয়ে যেতে থাকে। বাড়ির কেউ জিজ্ঞাসা করলেও সে কাউকে কোনো উত্তর দেয় না। ধীরে ধীরে সুপর্ণা তার শ্বশুরবাড়ির সকলের চোখে সন্দেহের কারণ হয়ে ওঠে। এমনই একদিন
আজকে আবার বেরোতে হবে? প্রত্যেকদিন তুমি কোথায় যাচ্ছ বলো তো? এভাবে পাড়ার লোকজনেদের কাছে আমাদের মান সম্মান ডুবিয়ে তোমার কি লাভ হচ্ছে? আমার দরকার থাকে তাই আমি বেরিয়ে যাই। আর যদি আপনাদের বলার মতো কথা হতো তাহলে তো আমি আগেই বলে দিতাম। সরুন, আমাকে যেতে দিন। তুমি আমার ছেলেটাকে এভাবে ঠকিয়ে কি ভালো করছো? ও আমাদের সবার মতের বিরুদ্ধে গিয়ে নিজের ভালোবাসার মানুষকে বিয়ে করেছিল, আর সেই ভালোবাসার মানুষ নাকি ওকে এভাবে ঠকাচ্ছে। আপনাদের আমাকে নিয়ে যা খুশি ভাবুন, আমার তাতে কিছুই যায় আসে না। আমার কাজ যতদিন না সম্পূর্ণ হচ্ছে ততদিন আমাকে এভাবেই বেরোতে হবে। এই বলে সুপর্ণা সেখান থেকে চলে যায়। সুপর্ণা বাইরে বেরোতেই মাধবী দেবী এবং মালিনী দুজনেই তার পিছু নিতে থাকে। কিছুক্ষণ পরে সুপর্ণা একটি বাড়ির সামনে এসে পৌঁছায়। একজন ভদ্রলোক তার বাড়ির চাবি সুপর্ণার হাতে দিয়েই সেখান থেকে চলে যায়। চাবিটা নিয়ে বাড়ির দরজা খুলে সুপর্ণা ভেতরে ঢুকে পড়ে। দেখলে মা, বৌদি একসাথে দুটো সংসার চালাচ্ছে। ছি ছি, এই লোকটাকে তো আমি আগে কখনো দেখিনি। তার মানে নিশ্চয়ই বৌদির জন্য এই লোকটা আমাদের এলাকায় এসে থাকা শুরু করেছে। আমার দাদার কপাল তো এভাবে পড়লো মা। এসব কথা এখন কাউকে কিছু বলার দরকার নেই। আমাদের কাছে কোনো সঠিক প্রমাণ নেই। হতেও তো পারে এই লোকটা বৌমার আগে থেকে চেনা, বিয়ের পর নয়। হয়তো ওদের বিয়ের আগেরই সম্পর্ক। তাহলেও আমার দাদাকে বিয়ে করে দাদার জীবনটা কেন নষ্ট করে দিল? এভাবেই নানান রকমের কথাবার্তা বলতে বলতে মালিনী আর মাধবী দেবী নিজেদের বাড়িতে ফিরে আসে। সমস্ত কথা জানার পর থেকেই তারা সুপর্ণার সঙ্গে অকারণে খারাপ ব্যবহার করতে থাকে। এরই মধ্যে সুপর্ণা তাদের বাড়িতে গ্যাস ওভেন কিনে নিয়ে এসে মালিনী এবং মাধবী দেবীর সন্দেহকে একেবারে সত্যি প্রমাণ করে দেয়। তাদের আর বুঝতে বাকি থাকে না যে সুপর্ণার নতুন প্রেমিক হয়তো তাকেই গ্যাস ওভেন কিনে দিয়েছে। তারপর থেকে সুপর্ণার উপর তাদের অত্যাচার যেন বাড়তেই থাকে। তাদের খারাপ ব্যবহার এমন জায়গায় গিয়ে পৌঁছায় যে অনির্বাণের মনকেও তারা বিষিয়ে তোলে। এতটাই বিষিয়ে তোলে যে অনির্বাণ সুপর্ণার হাতে রান্না করা খাবারও খেতে চায় না। তুমিও আমাকে সবার মতো খারাপ ভাবলে? তোমার মনে হয় তুমি আমাকে একটা গ্যাস ওভেন কিনে দাওনি বলে আমি তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করব? আমি তোমার থেকে এটা একদমই আশা করিনি অনির্বাণ। এত ন্যাকামি না করে বলেই দাও না জিনিসটা কি করে কিনেছো, তাহলেই তো আর কোনো সমস্যা হয় না। আর ওই লোকটাই বা কে যে তার বাড়ির চাবি তোমার হাতে দিয়ে বেরিয়ে গিয়েছিল? খুব বেশি কাছের লোক না হলে কেউ তো এরকম করবে না। আর সেই কাছের লোকই তোমাকে এই গ্যাস ওভেনটা কিনে দিয়েছে কিনা সেটাই তো জানতে চাইছি। আপনারা ভুল ভাবছেন, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। উনি অনেক ধনী। এই শহরে ওনার নিজের বেশ কয়েকটা অফিস আছে। সেই অফিস তদারকি করতে ওনাকে প্রত্যেকদিন ৩-৪ ঘন্টার জন্য বাইরেই থাকতে হয়। সেই সময় আমি ওনার বোবা, কালা আর জন্মগত পঙ্গু বাচ্চার খেয়াল রাখি। ওনার স্ত্রী সন্তান জন্ম দিতে গিয়েই মারা গেছেন। আমার টাকার দরকার, কিন্তু কারোর থেকে ধার নেব না, এই কথা শুনেই আমার এক বান্ধবী আমাকে ওনার খবর দিয়েছিল। আমি ওনার বাড়িতে আয়ার কাজ করি, এছাড়া আর কিছুই নয়। একটা গ্যাস ওভেনের জন্য তুমি আয়ের কাজ করতে লেগে গেলে সম্পূর্ণ? একবার আমাকে বলতে পারতে যে গ্যাস ওভেনটা তোমার এত দরকারি। তোমাদের যদি ওটার দরকার মনে হতো তাহলে আমার গায়ে গরম রান্না করা খাবার পড়ে যাওয়ার পরেই তোমরা সেটার ব্যবস্থা করতে, কিন্তু তোমরা করনি। আমার সাথে যেটা হয়েছে আমি চাইনি সেটা মা কিংবা মালিনী কারোর সঙ্গে হোক। মালিনীর এখনো বিয়ে হয়নি। ওর সাথে যদি এরকম কোনো দুর্ঘটনা ঘটে তাহলে তার পরিণতি কত দূর পর্যন্ত যেতে পারে তুমি ভাবতে পারছো? আর তাছাড়া জনতার ধোয়া প্রত্যেকদিন শরীরে যাওয়াও তো ভালো নয়। যেদিন থেকে আমরা গ্যাস ওভেনে রান্না করা শুরু করেছি সেদিন থেকে মায়ের কাশিটাও কমে গেছে। তোমরা কি লক্ষ্য করেছো? সুপর্ণার কথা শুনে তারা সত্যিই দুয়ে দুয়ে 4 করতে পারে। মাধবী দেবী স্বীকার করে যে সত্যিই তাদের রান্নাঘরে একটা গ্যাস ওভেনের কতটা দরকার ছিল। তারা সবাই সুপর্ণার কাছে ক্ষমা চায় আর তাকে ধন্যবাদও জানায়। তারপর থেকে সুপর্ণার শ্বশুর বাড়িতে প্রত্যেকদিন গ্যাস ওভেনেই রান্না করা হয়। মাধবী দেবীও এখন উনুন কিংবা স্টোভের দিকে ঘুরেও তাকায় না।